আসসালামু আলাইকুম। 18 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। উদ্দেশ্য প্রণোদিতভাবে পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক যথাযথ জায়গায় রাখা হয়নি অভিযোগ বিএনপির। ইসির সাথে বৈঠকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি। অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে জার্মানির সহযোগিতা চাইলেন জামায়াতে ইসলামী। গণভোটে না বিজয়ী হলে অভ্যুত্থান সম্পূর্ণভাবে ব্যর্থ হবে মন্তব্য নাহিদ ইসলামের। আপিল শুনানির চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও 53 জন। জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের দোসরদের ভোটে অংশগ্রহণ বন্ধে নির্বাচন কমিশনে জুলাই ঐক্যের স্মারকলিপি। চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা ডাবলুর মৃত্যুর ঘটনা অনাকাঙ্ক্ষিত আইএসপিআর। সেনা সদস্যদের প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন। সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা মির্জা ফখরুল। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে প্রধান উপদেষ্টা। চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান। এবং মহান বিজয় দিবসের স্কাই ডাইভিং এ 54টি জাতীয় পতাকা আকাশে উড়িয়ে গিনেস রেকর্ড। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। পোস্টাল ব্যালটে উদ্দেশ্য প্রণোদিতভাবে ধানের শীষ প্রতীক যথাযথ জায়গায় রাখা হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে দলের 5 সদস্যের প্রতিনিধি দলের বৈঠকে এই অভিযোগ করেন তিনি। বলেন, পোস্টাল ব্যালটে অনেক পরে এবং কাগজের ভাঁজের মধ্যে দেওয়া হয়েছে ধানের শীষ প্রতীক। এই ব্যালট সংশোধনেরও আহ্বান জানান তিনি। এ সময় দ্বৈত নাগরিক ইস্যুতে প্রার্থীদের যাচাই বাছাইয়ের প্রক্রিয়া আরও সহজ করতে ইসির প্রতি আহ্বান জানান নজরুল ইসলাম খান। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বৈঠক করে বিএনপির 4 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে দ্বৈত নাগরিক ইস্যুতে প্রার্থীদের যাচাই বাছাইয়ের প্রক্রিয়া আরও সহজ করা, লেভেল প্লেইং ফিল্ড, আচরণবিধি সহ নানা ইস্যুতে আলোচনা করা হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে নজরুল ইসলাম খান অভিযোগ করেন, পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক ইচ্ছাকৃতভাবে ব্যালটের ভাঁজের মাঝে দেওয়া হয়েছে। ব্যালট পেপার পাঠানো হয়েছে, সেই ব্যালট পেপারে কেউ মনে করতে পারেন ঘটনাক্রমে, কিন্তু আমরা বলি যে এটা খুব উদ্দেশ্যমূলকভাবে দেশের কয়েকটি রাজনৈতিক দল তাদের নাম এবং প্রতীকটা প্রথম লাইনে দেওয়া হয়েছে, অথচ বিএনপির নাম এবং প্রতীক ঠিক মাঝখানে দেওয়া হয়েছে, যেটা ভাঁজ করলে কাগজটা এটা ভালো করে নজরেই পড়বে না। কোনো দল যেন নির্বাচন থেকে সরে না যায় সে বিষয়ে লেভেল প্লেইং ফিল্ড ঠিক রাখার ব্যবস্থা নিতে ইসির প্রতি আহ্বান জানান তিনি। আমাদের চেয়ারম্যান তিনি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সফরের একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। যে কোনো কারণেই হোক, কারো অনুরোধে হোক আর যেভাবেই হোক, নির্বাচন কমিশন আমাদেরকে অনুরোধ করেছিল এই সফরটা স্থগিত করার জন্য। আমরা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এবং সবাই যাতে অংশগ্রহণ করে সরে যাওয়ার সুযোগ না পায়, এগুলো বিবেচনা করে আমরা তাদের অনুরোধ রক্ষা করেছিলাম। ডিসি-এসপিরা বিএনপির পক্ষে কাজ করছে এমন অভিযোগের বিষয়েও জবাব দেন নজরুল ইসলাম খান। আমার যতটুকু জানা আছে, এসপিদের বদলি হলো এবার লটারির মাধ্যমে, নাকি লটারিতে আমরা কি অংশ নিয়েছিলাম নাকি? আমার ধারণা আর কি, যেটাও একটা রাজনৈতিক কৌশল। তাদেরই লোকজন বেশি হয়তো বিভিন্ন জায়গায় আছে এবং এই নিয়ে যাতে কেউ অভিযোগ না করে সেজন্য আগেই তারা অন্যদের ব্যাপারে অভিযোগ করছে। অনেক দলের প্রার্থী নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও ইসির কাছে সুনির্দিষ্ট অভিযোগ জানায় বিএনপি। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। গণভোটে না বিজয়ী হলে গণ অভ্যুত্থান সম্পূর্ণভাবে ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। একটি বিশেষ দল হ্যাঁ ভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে জানিয়ে তিনি বলেন, না ভোটের পক্ষ নিয়ে আগামী নির্বাচনে কেউ জয়ী হতে পারবে না। রাজধানীতে এনসিপির ভোটের গাড়ি উদ্বোধন শেষে নাহিদ ইসলাম এসব কথা বলেন। এদিকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জার্মানির সহযোগিতা চেয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজেদের পক্ষে জনসমর্থন বাড়াতে বাংলা মোটর দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় ভোটের গাড়ি উদ্বোধন করে এনসিপি। প্রথম অবস্থায় একটি গাড়ি নামালেও পরে এ সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে দলটির। জাতীয় নাগরিক পার্টি গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার জন্য সংস্কারের মাধ্যমে বাংলাদেশের চলমান ফ্যাসিবাদী ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য সারা দেশব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। তারই একটি অংশ হিসেবে আমাদের এই ভোটের গাড়ি। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি জনগণকে ফ্যামিলি কার্ডের লোভ দেখাচ্ছে। গণভোটে বিএনপির অবস্থান না ভোটের পক্ষে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। যদি আমাদেরকে ভোট আপনারা নাও দেন, কিন্তু অ্যাটলিস্ট হ্যাঁ পক্ষে আপনারা ভোট দিবেন। যদি না জয়যুক্ত হয় তাহলে আসলে আগের ব্যবস্থাতেই থেকে যাবে এবং কোনো ধরনের পরিবর্তনই হবে না এবং গণ অভ্যুত্থান আসলে সম্পূর্ণভাবে ব্যর্থ হবে। এদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটস সৌজন্য সাক্ষাৎ করেন। রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে এ বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জার্মানির সহযোগিতা কামনা করেন তিনি। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় পার্টি সহ 14 দলীয় জোটের শরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছে জুলাই ঐক্য। দুপুরে মার্চ করে নির্বাচন কমিশনে যান তারা, তবে ইসলামিক ফাউন্ডেশনের সামনে তাদের আটকে দেয় পুলিশ। জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেন, মব করে তাদের নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে কেউ কেউ। এদিকে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে সংক্ষুব্ধদের আপিল শুনানির চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও 53 জন। আপিল নামঞ্জুর করা হয়েছে 17 জনের। মিজান শাহজাহানের রিপোর্ট। জাতীয় পার্টি সহ ফেসিবাদের দোসরদের নির্বাচনে অংশগ্রহণ বন্ধের দাবিতে মার্চ ফর ইলেকশন কমিশন কর্মসূচি পালন করে জুলাই ঐক্য। আগারগাঁও মেট্রো রেল স্টেশন থেকে নির্বাচন কমিশনের দিকে যান তারা। ইসলামিক ফাউন্ডেশনের সামনে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। এ সময় ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে তারা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে আন্দোলনকারীরা। জনতার চোখের ভাষা বুঝতে ব্যর্থ হন, তাহলে আগের নির্বাচন কমিশনার নুরুল হুদার সাথে যে আচরণ হয়েছে ঠিক একই আচরণ, ঠিক একই পরিণতি আপনার বরণ করতে সময় লাগবে না। সমাবেশ শেষে 5 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে স্মারকলিপি দেন। অতিরিক্ত সচিব আলী আজমের কাছে স্মারকলিপি জমা দিয়ে নির্বাচন কমিশন থেকে চলে যান আন্দোলনকারীরা। এই সারা দেশের প্রশাসনটা নির্বাচন কমিশনের আন্ডারে চলে গিয়েছে। নিবন্ধিত দল হিসাবে তফসিল ঘোষণার পর এই পর্যায়ে এসে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। রাষ্ট্র সরকার নির্বাচন কমিশনকে দেখাতে হবে যে যেসব দল নির্বাচনে অংশগ্রহণ করছে তারা এবং তাদের প্রার্থীদের এবং তাদের জানমাল এবং সম্পদের সুরক্ষা দিতে এই রাষ্ট্র সক্ষম। যদি এই রাষ্ট্র এই সক্ষম না হয়, অক্ষম রাষ্ট্র সুষ্ঠু ভোট করতে পারবে না। এদিকে মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সভাপতিত্বে চতুর্থ দিনের আপিল শুনানি চলে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তালিকায় থাকা 70টি আপিল নিষ্পত্তি করে কমিশন। প্রার্থিতা বাতিল হওয়াদের পাশাপাশি রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বৈধ প্রার্থীদের বিরুদ্ধে করা সংক্ষুব্ধ ব্যক্তিদের আপিলও নিষ্পত্তি করে কমিশন। আমার মনোনয়নপত্র রিটার্নিং অফিসার বৈধ ঘোষণা করেছেন, আমার এই বৈধতার বিপক্ষে ওনারা আপিল করেছেন। এখন তাদের আপিলটা বাতিল হয়েছে। আমার প্রার্থীটা বৈধ ছিল, বৈধ আছে। ফুল যে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার তারা নির্বাচন করতে পারবেন না, এর বাইরে যারা আছেন তারা সবাই নির্বাচন অংশ করতে পারবেন। 12 ফেব্রুয়ারি হতে যাওয়া নির্বাচনের আপিল শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে 20 জানুয়ারি পর্যন্ত। 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পর 22 জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা যৌথ বাহিনীর অভিযানের সময় বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সেনা হেফাজতে বিএনপি নেতার এই মৃত্যুর ঘটনা তদন্তে এরই মধ্যে কমিটি গঠনের কথা জানিয়েছে সেনা সদর। আইএসপিআর দুঃখ প্রকাশ করে জানায়, এই ঘটনায় এরই মধ্যে ক্যাম্প কমান্ডার সহ অভিযানে অংশ নেওয়া সেনা সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। এদিকে নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে অভিযোগ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এই ঘটনার ন্যায় বিচার দাবি করেছে বিএনপি। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত।
চুয়াডাঙ্গার জীবননগরে সেনা হেফাজতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুকে কেন্দ্র করে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সোমবার রাত থেকেই দফায় দফায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে ও সড়কে গাছ ফেলে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। এ সময় তারা ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। এদিকে বিকেলে শামসুজ্জামান ডাবলুর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, তবে এখনো জানা যায়নি তার মৃত্যুর প্রকৃত কারণ। এদিকে বিএনপি নেতার মৃত্যুর ঘটনার ব্যাখ্যা দিয়েছে সেনা সদর। এক বিবৃতিতে আইএসপিআর জানায়, 12 জানুয়ারি রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধারের অভিযান চালানোর সময় শামসুজ্জামান ডাবলুকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী একটি ওষুধের দোকানে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও 4 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, অভিযান শেষে আটক নেতা ডাবলু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক উল্লেখ করে সেনা সদর জানায়, অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যদের সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে সেনা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার 3টা মাসুম বাচ্চাকে পিটাহারা করা হয়েছে। আমি তাদের সঠিক বিচার চাই। এদিকে অস্ত্র উদ্ধারের নামে নিরাপত্তা বাহিনীর নির্যাতনে শামসুজ্জামান ডাবলুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ঘটনার তীব্র নিন্দা ও শোক জানিয়ে সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা এবং ন্যায় বিচারের দাবি জানান তিনি। এই 17 বছর কি বাংলাদেশে প্রশাসন ছিল না? বুধবার সকাল 11টায় স্থানীয় পৌর ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে শামসুজ্জামান ডাবলুর মরদেহ দাফন করা হবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর একটি হোটেলে দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা বিষয়ক সম্মেলনে তিনি বলেন, 12 ফেব্রুয়ারি জাতির জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। এ সময় পড়ালেখা করে কেবল চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে তরুণদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, জাতির ভাগ্য পরিবর্তনে তরুণদের স্বপ্নবাজ হতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা বিষয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনটির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, পড়ালেখার উদ্দেশ্য কেবল চাকরি খোঁজাই নয়, বরং উদ্যোক্তা ও স্বপ্নবাজ হিসেবে নিজেদের গড়ে তোলা। Human beings are not born as slaves. Each human being is a free person. Job comes from the tradition of slavery. You slave for somebody. You don't like the job, but you do it because they pay you. অনুষ্ঠানে বাংলাদেশের আগামী নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরেন প্রধান উপদেষ্টা। Now is election time. Election is coming up 12th of February. The uprising tore apart everything. They created their own charter, July Charter. So there will be referendum to adopt what the future constitution of Bangladesh should be like. এ সময় তরুণদের রাজনৈতিক দল রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অনেকে নির্বাচনে জয়ের প্রত্যাশা করছেন। They have formed their own political party. I'm sure some of them will get elected. 3 দিন ব্যাপী দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলনে বক্তব্য রাখেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার। সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ বিশ্বের বিভিন্ন দেশ এবং বিশ্বব্যাংকের প্রতিনিধি সহ আন্তর্জাতিক প্রতিনিধিরা অংশ নেন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। জনগণের ভোটে বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে 1 কোটি বেকারে কর্মসংস্থান সৃষ্টি, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় নির্বাচন ও নাগরিক প্রত্যাশা নিয়ে সংলাপে তিনি একথা বলেন। আমির খুসরু বলেন, গণতন্ত্রে ভিন্ন মত আদর্শ থাকবেই, তবে জনগণের প্রত্যাশা দেশের স্বার্থে মত পার্থক্য ভুলে রাজনৈতিক দলগুলো যার যার অবস্থান থেকে কাজ করবে। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ছাড়াও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিরা সংলাপে অংশ নেন। আমার মনে হয় বাংলাদেশের মানুষের মনোযোগ যে পরিবর্তনটা আসছে, দিস ইজ রিফ্লেক্টিভ। এটাকে যারা ধারণ করতে পারবে এই পরিবর্তনটাকে, আই ডোন্ট থিংক দে হ্যাভ এ পলিটিক্যাল ফিউচার ইন বাংলাদেশ। সব দল মিলে বাংলাদেশের সংস্কার করে বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। আই এম সরি, আই ডু নট বিলিভ
একসাথে হওয়ার কোনো সুযোগ নেই। প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন আছে, চিন্তা আছে, ভাবনা আছে, রূপরেখা আছে। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে কিনা তা নিয়ে ধোঁয়াশায় রাখছে অন্তর্বর্তী সরকার। পে কমিশন সুপারিশ প্রতিবেদন দেওয়ার পর নতুন পে স্কেলের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেন, এলপিজি গ্যাস সংকট দূর করা সহ জ্বালানি সরবরাহ নিশ্চিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে সরকার। রিপোর্ট জানাচ্ছেন মাহবুব কবির চপল। নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন কত শতাংশ বাড়ছে তা নিয়ে বিভিন্ন পরিসংখ্যান ছড়াচ্ছে সংবাদ মাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে আশার আলো দেখছেন 14.5 লাখ চাকরিজীবী। নতুন পে স্কেল নিয়ে গত জুলাই থেকে কাজ করছে পে কমিশন। জানা গেছে আগামী 21 জানুয়ারি তারা বেতন কাঠামো চূড়ান্ত করে সুপারিশ জমা দিতে পারে। তারপর সরকার বেতন বাড়াবে কিনা তা পরিষ্কার করছেন না অর্থ উপদেষ্টা। পে স্কেলটা পে কমিশনটাতে কাজ করছে, তারা একেবারেই একদম থামে নাই, তারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন। তারা বলছেন, আমাদের সাথে যোগাযোগ করেছেন, কি করছেন না করছেন সেটা আমাদের ব্যাপার না। কমিশনের রিপোর্টটা আমি আশা করছি যে যদি পে কমিশনের বিষয়ে কালকে পরশু কথা হবে, গভর্নর তার বাংলাদেশ ব্যাংক সম্বন্ধে বলতে পারে, কিন্তু পে স্কেলে তো তার সম্পূর্ণ সরকারের। আপনারা ডেটটা যখন জানবেন যে কবে রিপোর্ট হবে, তখনই কিন্তু জানবেন না কিভাবে কি হবে না হবে। তো রিপোর্ট পেলেই তো বলছে, এখন ইমপ্লিমেন্টেশনের ব্যাপার হলো অন্য জিনিস। একটা সাবস্টেটিভ কাজ হচ্ছে। ভেনেজুয়েলা ও ইরানে অস্থিরতায় বাংলাদেশে জ্বালানি তেলের সংকট হবে কিনা এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, সরকার সতর্ক রয়েছে। এলপিজি গ্যাস সিলিন্ডার সহ সব ধরনের জ্বালানি মজুদে উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি। ভেনেজুয়েলা ইন্ডিপেন্ডেন্ট অফ ভেনেজুয়েলা একটা হঠাৎ করে একটা ওয়ান অফ একটা জিনিস আসছে, আমেরিকা কীভাবে ডিল করে, অন্যার আবার রেট। তবে আমরা জ্বালানির ব্যাপারে একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করা হয়েছে। কয়েকদিন আগে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, আমিও ছিলাম সেখানে, কারণ জ্বালানিটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। সম্প্রতি নেপাল ও ইরান সরকার জানিয়েছে তারা বাংলাদেশের মতো হতে চায় না। তাহলে এদেশের অবস্থা কি এতই খারাপ? এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সাফল্য অনেকের চোখে পড়ছে না। ওরা কি কনটেক্সটে বলছে আমি জানি না। বাংলাদেশ ওদের বরং বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, যেমন এসডিজিআই আমরা গ্রাজুয়েশন করবো, সবাই বলছে যে আমার ইউএন বলছে তোমার বাংলাদেশে টাকা, তোমরা যে হ্যাঁ বলো, অন্য এই দেশগুলি সব হ্যাঁ বলবে। আর কে কি বলেছে না বলেছে সেটা আমাদের। বাংলাদেশ ইজ ডুইং কোয়াইট গুড। হয়তো মাঝে মাঝে স্ট্র্যাক থাকবে পলিটিক্যাল ইস্যুর ডাইমেনশন, ইকোনমিক। আপনারা দেখছেন না যে কোনো কিছু হয়েছে, দেখতে চাচ্ছেন না, বা যারা দেখেন আবার সাহস করে বলতে পারছেন না। সরকারি উদ্যোগে 60,000 চালককে প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানো হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। মেনলি বাইরে যাওয়ার জন্য। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন রিকশা, ভ্যান ও অটো চালক দলের নেতৃবৃন্দ। বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে মতবিনিময়ে তারেক রহমান রিকশা, ভ্যান ও অটো চালকদের বিভিন্ন সমস্যার কথা শুনেন। বিএনপি জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শ্রমজীবী মানুষের কল্যাণে তার দলের পরিকল্পনার কথাও তুলে ধরেন তারেক রহমান। এই সময় শ্রমজীবী সহ দেশের মানুষের কাছে ধানের শীষে ভোট চান বিএনপি চেয়ারম্যান। জুলাই গণ আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8টি সুনির্দিষ্ট অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ হবে এই বিচারিক কার্যক্রম। পরে একই ট্রাইব্যুনালে গণ আন্দোলনে প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা রুহুল আমিনকে তৃতীয় দিনের মতো জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। এদিকে ট্রাইব্যুনাল 1-এ রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করা সহ 2 জনকে হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা আব্দুর রৌফের জেরা অনুষ্ঠিত হবে। এছাড়াও এই ট্রাইব্যুনালে গাজীপুরের একটি মামলার বিচার কাজ রয়েছে। সকালে এসব মামলার গ্রেফতার 15 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
মহান বিজয় দিবসের সশস্ত্র বাহিনী স্কাইডাইভিংয়ে একসঙ্গে রেকর্ড 54টি পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড করেছে বাংলাদেশ। মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। এতে বলা হয়, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে। এর মাধ্যমে বিজয়ের মাসে বাংলাদেশ পেল এক অনন্য আন্তর্জাতিক সম্মান। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাহসী ও দক্ষ স্কাইডাইভারদের অংশগ্রহণে আকাশে ভেসে ওঠে লাল সবুজের 54টি পতাকা। পুরো উদ্যোগটি পরিকল্পনা ও বাস্তবায়ন করে আর্মড ফোর্সেস ডিভিশন AFD। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অর্জন শুধু একটি বিশ্ব রেকর্ড নয়, এটি বাংলাদেশের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সশস্ত্র বাহিনী পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। ভূমিদস্যু, মাদক ও সন্ত্রাসীদের দৌরাত্ম্যের অবসান চান রাজধানী লাগোয়া কেরানীগঞ্জ উপজেলা 3টি ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা 2 আসনের বাসিন্দারা। সেই সঙ্গে রাস্তাঘাটের উন্নয়ন ও শিক্ষা প্রসারে স্কুল কলেজ প্রতিষ্ঠার দাবি তাদের। এই আসনে বিএনপির প্রার্থী 4 বারের সাবেক MP আমানুল্লাহ আমান। এলাকার উন্নয়নে নানা পরিকল্পনা রয়েছে তার। অপরদিকে জামায়াতের প্রার্থী কর্নেল আব্দুল হক সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটারের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন। বিস্তারিত জানাচ্ছেন জামিল হাসান শান্ত। রাজধানীর খুব কাছেই প্রদীপের নিচে অন্ধকারের মতোই উন্নয়ন বঞ্চিত ঢাকা 2 আসন। এলাকায় আধুনিকায়নের কোনো ছোঁয়া নেই নাগরিক কোনো সেবা। 4 বার বাজেট পাশ করার পরেও এখনও পরিপূর্ণভাবে তৈরি হয়নি আটিবাজারের একমাত্র এই সেতু। সেই সাথে ভূমি দখল আর মাদকের কেনাবেচা ও সন্ত্রাসী কর্মকাণ্ড এই এলাকার নিয়মিত চিত্র বলে জানিয়েছেন স্থানীয়রা। আমাদের কেরানীগঞ্জে অনেক জায়গাতে এখনো পরিপূর্ণভাবে শিক্ষার আলো পৌঁছায়। এই এলাকায় ভালো কোনো হাই স্কুল নেই, যে স্কুলগুলো আপনার রাজধানীতে আপনার অন্য কোনো স্কুলের সাথে মোকাবেলা করতে সক্ষম। গ্যাস সংকটও এলাকার অন্যতম প্রধান সমস্যা। এসব সমস্যার সমাধানে যে প্রার্থী ভূমিকা রাখবেন তাকেই ভোট দেবেন বলে জানিয়েছেন এলাকাবাসী। গ্যাসের জন্য এই এলাকার মানুষ রান্নাবাড়ি করতে পারতেছে না। আমরা কয়েকবার অফিসে গেলাম জিঞ্জিরা, আমাদের গ্যাস পাচ্ছি না। সবচেয়ে বড় প্রবলেম হয়েছে মাদক কিনা বেচা কিনা খাওয়ার থেকে শুরু করে বিশাল প্রবলেম এই এলাকায়। মাদকটা নির্মূল করতে চাই আমরা চাই সরকার মাদক নির্মূল করুক। এদিকে বিএনপির 4 বারের সাবেক MP আমানুল্লাহ আমান এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এই নির্বাচনের প্রত্যাশা জনগণের অনেক দিনের। বিগত 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, এবার তারা প্রত্যাশা নিয়ে আসে জনগণ ভোট দেবে। এবং কাদেরকে ভোট দেবে? উন্নয়নের জন্য, শান্তির জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা কাজ করেছে, যারা কাজ করবে, তাদেরকেই ভোট দেবে। অন্যদিকে জামায়াতে ইসলামী প্রার্থী কর্নেল আব্দুল হক বলেন, সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত একটি উন্নত এলাকা গড়ার পরিকল্পনা রয়েছে তার। উন্নয়নমূলক কাজ তো হয়ই নাই। একটা ভালো ইউনিভার্সিটি নাই কেরানীগঞ্জে, একটা ভালো স্কুল নাই, ভালো কলেজ নাই। আমি সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান এমনভাবে করার চেষ্টা করব, অবশ্যই তাদের সহযোগিতা লাগবে। কেরানীগঞ্জ উপজেলা ও সাভারের 3টি ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা 2 আসনে ভোটার 4,19,215 জন। জামিল হাসান শান্ত, ATN বাংলা, কেরানীগঞ্জ, ঢাকা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে জামালপুর 3 আসনের সবশেষ নির্বাচনী হালচাল জানাচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এই মুহূর্তে রয়েছি জামালপুর জেলা সদরে। ভোটাররা বলছেন যে আসলে তাদের এখানে নানাবিধ সমস্যা রয়েছে। ভালো শিক্ষা থেকে তারা বঞ্চিত, উন্নত চিকিৎসা থেকে তারা বঞ্চিত, এখানে কর্মসংস্থানের অভাব রয়েছে, এখানে বন্যা হলে বাড়িঘর ভেঙে যায় সে সমস্যাও রয়েছে, নদী ভাঙনেরও সমস্যা রয়েছে। ভোটাররা বলছেন যে আসলে এই সমস্যার সমাধানে যিনি ভূমিকা রাখবেন আগামী নির্বাচনে তারা তাকেই ভোট দিবেন। প্রার্থীরাও কিন্তু এই সকল সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন যে আসলে তাকে নির্বাচন করলে তারা এই সমস্যা সমাধানে ভূমিকা রাখবেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ খবর। কালকিনি ও ডাসার উপজেলাকে বেকার মুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে ছুটছেন মাদারীপুর 3 আসনের প্রার্থীরা। তারা বলেন, বিগত সরকার উন্নয়নের গল্প শোনালেও বঞ্চিত রয়ে গেছে এই এলাকা। ভোটাররা বলছেন, কথার ফুলঝুরি নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চান তারা। প্রতিনিধি শফিক স্বপনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। সালাম স্টিল ভোটের গাড়ি পদ্মা সেতু পাড়ি দিয়ে এখন মাদারীপুরে। জেলার কালকিনি, ডাসার ও সদর উপজেলার একাংশ নিয়ে সংসদীয় আসন মাদারীপুর 3। আসনটি বরিশালের গৌর নদীর সীমান্তবর্তী হওয়ায়
একসময় এখানকার বাসিন্দারা ছিলেন বরিশালমুখী, তবে পদ্মা সেতুর কল্যাণে এখন রাজধানীর সঙ্গে বেড়েছে যোগাযোগ। ঢাকামুখী যোগাযোগের কারণে উন্নয়ন বঞ্চিত হচ্ছেন এলাকার মানুষ। ভোটাররা বলছেন কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়, অনেকেই মৃত্যু ঝুঁকি নিয়ে অবৈধ পথে পাড়ি জমাচ্ছেন প্রবাসে। এ পরিস্থিতি বদলাতে এলাকায় কর্মসংস্থান সৃষ্টির তাগিদ তাদের। যে সৎ ভালো আমাকে আশেপাশে থাকবে, আমাকে খবর বার্তা নিবে, হ্যাঁ ইনশাল্লাহ আমরা ভোট দেব। 17 বছর আমাদের মন ঘুরিতে পারে নাই, আর এখনো পারবে না ইনশাল্লাহর মধ্যে। আমরা যোগ্য প্রার্থী যারে বাছাই করছি তারাই আমরা ভোট দেব। এই আসনে ভোটের মাঠে আছেন 4 জন। বিএনপির প্রার্থী দলটির কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। তারেক রহমানের 31 দফার আলোকে আমরা আগামী দিনে দেশ পরিচালনা করব। আমার নির্বাচনী আসনের মানুষ আমরা জয়ী হলে আমাদের পাশে পাবে, আমরা সেই প্রতিশ্রুতি দিচ্ছি। বসেন এই জামাতের প্রার্থী ও কালকেনি পৌর আমির রফিকুল ইসলাম, তিনিও ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। দল মত নির্বিশেষে সর্বস্তরের লোকজনের যার যে প্রতিভা, যার যে যোগ্যতা আছে, সেই যোগ্যতাগুলো কাজে লাগিয়ে এলাকার উন্নয়নমূলক কাজে আমরা সবাইকে অংশীদার বানাবো। কৃষি নির্ভর মাদারীপুর 3 আসনে মোট ভোটার 3,87,000। মিজান শাহজাহান, এটিএন বাংলা, কালকিনি, মাদারীপুর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে সাভার পৌরসভা এলাকার নির্বাচনী হালচাল জানাচ্ছেন সহকর্মী সাজ্জাদ জাহান। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা রয়েছি ঢাকা 19 নির্বাচনী এলাকা সাভারে। সাভারে একটি শিল্পায়িত এলাকা, এখানে অপরিকল্পিতভাবে শিল্পায়নের ফলে নানান সমস্যার সৃষ্টি হচ্ছে। এখানে ভোটার সংখ্যা হচ্ছে প্রায় 4 লাখ। এছাড়া এখানে নির্বাচন করছেন বিএনপি থেকে মনোনীত প্রার্থী সালাউদ্দিন বাবলু, এছাড়া জামায়াতে ইসলাম থেকে নির্বাচন করছেন আফজাল হোসেন, এছাড়া রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তবে এখানকার মানুষের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, এখানে অপরিকল্পিতভাবে শিল্পায়নের ফলে নানান সমস্যার সৃষ্টি হচ্ছে, সেই সাথে রয়েছে রাস্তাঘাটের অব্যবস্থাপনা। তবে এখানে মাদক সন্ত্রাস সহ নানান সমস্যায় জর্জরিত। তো আগামীতে যিনি নির্বাচিত হয়ে আসবেন তিনি যেন এই এলাকার উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করেন, এমনটাই প্রত্যাশা ছিল এখানকার মানুষের। ঢাকা 19 নির্বাচনী এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে 4,199 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম 2,32,055 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। নতুন এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আজ থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি। বাজুস জানিয়েছে বৈশ্বিক বাজারে পিওর গোল্ড দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বেড়েছে। বৈশ্বিক বাজারে প্রতি আউন্স সোনার দাম $4,600 ছাড়িয়েছে। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইরানের চলমান বিক্ষোভের প্রভাব এবার বিশ্ববাজারে পড়েছে। তেলের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে আজ অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ব্যারেল প্রতি 1.7% বেড়ে 64.93 মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছরের নভেম্বরের পর থেকে এই দাম সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাসে ইন্টারমিডিয়েট ক্রুডের দামও ব্যারেল প্রতি 1.7% বেড়ে $60.52 হয়েছে। বিশ্বের অন্যতম তেল রপ্তানিকারক দেশ ইরানের রাজনৈতিক অস্থিরতা ও সরবরাহে বিঘ্ন ঘটায় আন্তর্জাতিক বাজারে এই প্রভাব পড়েছে। ভেনেজুয়েলায় ঘটে যাওয়া সাম্প্রতিক অস্থিরতাও তেলের বাজারকে বেসামাল করে দিতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। তবে বিশ্ববাজারে ভেনেজুয়েলা থেকে তেলের সরবরাহ কিছুটা বেড়েছে। ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর পণ্যের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে সরকার বিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে তেহরানের ওপর চাপ বাড়াতে এই পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়ে ট্রাম্প জানান এই শুল্ক ব্যবস্থা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদারদের মধ্যে রয়েছে চীন, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও তুরস্ক। এদিকে ইরান পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো বিমান হামলার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। খেলার খবর।
ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বাংলাদেশকে অনুরোধ করেছে আইসিসি। তবে ভিডিও কনফারেন্সে বিসিবি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে আইসিসি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করলেও নিজেদের অবস্থানে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরাগ আরমানের রিপোর্ট। 2026 টি-20 বিশ্বকাপ শুরু হতে 1 মাসেরও কম সময় বাকি, কিন্তু ভারতের মাটিতে বাংলাদেশের অংশগ্রহণ সংকট আরও ঘনীভূত হয়েছে। টি-20 বিশ্বকাপে ভারতে না খেলার ব্যাপারে বাংলাদেশের অবস্থান পরিবর্তনের অনুরোধ করেছে আইসিসি। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা আইসিসিকে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার কথা এক ভিডিও কনফারেন্সে আবারও জানিয়েছে বিসিবি। সেই সঙ্গে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের ব্যাপারে আরেক দফা অনুরোধ করেছে তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, নিরাপত্তার ঝুঁকি থাকায় ভারত সফরে না যাওয়ার ব্যাপারে অনড় রয়েছে তারা এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের ব্যাপারটি বিবেচনা করতে আহ্বান জানায় আইসিসিকে। টুর্নামেন্টের সূচি ইতোমধ্যেই ঘোষণা হয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে আইসিসি বিসিবিকে অনুরোধ করে অবস্থান পুনর্বিবেচনার, কিন্তু বিসিবি রয়ে যায় আগের অবস্থানেই। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার পর থেকেই চলছে এই টানাপোড়েন। ভারতে নিরাপত্তার ঝুঁকির কথা জানিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের জন্য 2 দফায় আইসিসিকে অনুরোধ করে বিসিবি। বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ করা নিয়ে অনিশ্চয়তার শেষ হচ্ছে না এখনই, তবে সমাধান বের করতে দুপক্ষই আলোচনা চালিয়ে যাবে বলে জানানো হয়। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার ফলে ফিফা বিশ্বকাপে দলগুলিকে সমর্থন করার পরিকল্পনা বাতিল হয়ে যাওয়ার কারণে সেনেগাল ও আইভরি কোস্টের সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবেশে আংশিক বিধিনিষেধ আরোপ করা এই নীতি ভ্রমণকারী সমর্থকদের জন্য পর্যটন ভিসা নিষিদ্ধ করে। এ ব্যাপারে সমর্থকরা ফিফার হস্তক্ষেপ আশা করেন। টানা 4 ম্যাচে অপরাজিত থেকে স্প্যানিশ লা লিগায় সেভিয়ার মুখোমুখি হয় সেল্টা ভিগো। তাদেরকে একমাত্র গোলে পরাজিত করে লিগ টেবিলের সপ্তমে উঠে এলো ক্লাউডিও গিরালদেজের দল। বল দখল, আক্রমণ কিংবা পাল্টা আক্রমণে দু দলের সমান তালে লড়াই করে, কিন্তু দারুণ খেলা হলেও প্রথমার্ধে কোনো দল গোলের দেখা পায়নি। অবশেষে নির্ধারিত সময়ের খেলা শেষের 2 মিনিট আগে মার্কোস আলানসো পেনাল্টিতে যে গোলটি করেন তাতেই জয় পায় সেল্টা ভিগো। এই সময়ে এই জয়ে 19 ম্যাচে 29 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে উঠে এলো সেল্টা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। উদ্দেশ্য প্রণোদিতভাবে পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক যথাযথ জায়গায় রাখা হয়নি, অভিযোগ বিএনপির। ইসির সাথে বৈঠকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি। অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে জার্মানির সহযোগিতা চাইলেন জামায়াতে ইসলামী। গণভোটে না বিজয়ী হলে অভ্যুত্থান সম্পূর্ণভাবে ব্যর্থ হবে, মন্তব্য নাহিদ ইসলামের। আপিল শুনানি চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরো 53 জন। জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের দোসরদের ভোটে অংশগ্রহণ বন্ধে নির্বাচন কমিশনে জুলাই ঐক্যের স্মারকলিপি। চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা ডাবলুর মৃত্যুর ঘটনা অনাকাঙ্ক্ষিত, আইএসপিআর সেনা সদস্যদের প্রত্যাহার তদন্ত কমিটি গঠন, সেনা প্রধানের হস্তক্ষেপ কামনা মির্জা ফখরুলের। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে, প্রধান উপদেষ্টা। চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান। এবং মহান বিজয় দিবসের স্কাই ডাইভিং এ 54টি জাতীয় পতাকা আকাশে উড়িয়ে গিনেস রেকর্ড, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।